আপনি দেখবেন যে 5ই আগস্ট পরবর্তী সময় জুলাই গণ অভ্যুত্থানের পরে ভারতের বিপণী বিতরণগুলো তার ক্রেতার অভাবে সে ধুকে ধুকে মরছিল। আবার চিকিৎসার যেই তাদের হাবটা এইটা প্রায় অচল হয়ে পড়েছিল। তো সেই ক্ষেত্রে কি বাংলাদেশ খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল? তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে আবার সামনে নিয়ে আসা যেতে পারে এবং ওদের রাজনীতি দিয়ে ওদেরকে ঘায়েল করার একটা প্রচেষ্টা আমাদের করা যেতে পারে। যেমন দেখেন, এই যে ভারতে গরু চোরাচালানের কথা বলা হয় এবং যখনই সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় তখন তারা বিএসএফ এর পক্ষ থেকে একটা বাণী বারবার বলা হয় যে আত্মরক্ষার স্বার্থে তারা গুলি করেছে। মানে তাদের বক্তব্যটা সারমর্ম এরকমের যে সীমান্তে গরুর জন্ম হয়, এরপরে বাংলাদেশ ওইখান থেকে গিয়ে নিয়ে আসে। মানে এই যে মহারাষ্ট্র বা হরিয়ানা থেকে শত শত মাইল এই গরুগুলোকে হাঁটিয়ে ট্রাকে করে যে নিয়ে আসা হয় এবং সীমান্ত থেকে যে এটা চোরাচালান করা হয়, এখানে মূলত একটা যৌথ কর্ম হয় যেখানে ভারত বিক্রেতা এবং বাংলাদেশ ক্রেতা। তো সেইখানে শুধুমাত্র সীমান্তে যে বাংলাদেশি নাগরিকদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে এবং আমরা শুধু সংখ্যাটা গণনা করছি এবং গড়ে প্রতি বছর এই সংখ্যাটা 30-এর কম না। মানে মিনিমাম 30 জনকে তারা প্রতি বছর হত্যা করছে। তো গরু বলেন বা এইগুলো আসলে মুসলমানদেরকে কোণঠাসা করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা মাত্র আর কি, এর আর কিছুই না। তো এই ক্ষেত্রে একটা চমৎকার ব্যাপার ঘটেছে ভারতে, যেটা আপনাদের হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে এবছর ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদের পক্ষ থেকেই গরু জবাই বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশাপাশি তারা ভারত সরকারকে আহ্বান জানিয়েছে যে গরুকে যাতে জাতীয় প্রাণী ঘোষণা করা হয় এবং এই গরুকে যেন রাষ্ট্রীয়ভাবেই জবাই করা নিষিদ্ধ করা হয়। তো তখন ভারতেরই যাতে আর কি গোমূত্র পানকারী আর কি, তারাই ওই সময়টাতে আপনার এটার বিরোধিতা করেছে এবং তারা বলেছে যে অন্তত এই বছরটা একটু কোরবানি করতে দাও। এবং ভারত শুধুমাত্র পৃথিবীতে ভারতের সম্ভবত গরু রপ্তানিতে অবস্থান, গরু মাংস রপ্তানিতে তার অবস্থান হচ্ছে 3য়। এবং সে ভারতে বসে তার মাতাকে এত সম্মান প্রদর্শন করে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে এই গোশত রপ্তানির জন্য হালাল সার্টিফিকেট খোঁজে।